সরকারি নবদ্বীপের রাজনৈতিক উত্তাপের আবহে ফের সামনে এলো সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা। নদিয়ার নবদ্বীপ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ও সংলগ্ন বাড়ি থেকে সরকারি ত্রাণের ত্রিপল ও সাদা থান কাপড় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ছড়ানো চাঞ্চল্য। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দখল করে রাখা অভিযোগে একটি বাড়িও প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিতর্কিত ওই বাড়ির একাংশে দীর্ঘদিন ধরে তৃণমূলের দলীয় কার্যালয় পরিচালিত হচ্ছিল। প্রশাসন ও পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন কার্যালয়টিকে ভেঙে ফেলা হয়। সেই সময় উদ্ধার হয় সরকারি ত্রাণের সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিদ্রোহ হয় বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। বাড়িটির মালিক ডাক্তার সুদীপ্ত সরকার দাবি করেন, তার বাড়িটি 50 বছরের পুরনো পৈতৃক সম্পত্তি। তার অভিযোগ, 2016 সালের দিকে কোনো অনুমতি ছাড়াই বাড়ির একাংশে রাজনৈতিক দলের কার্যালয় চালু করা হয়। দীর্ঘদিন ধরে নিজের সম্পত্তির অধিকার চেয়ে বঞ্চিত ছিলেন তিনি। এদিন ঘটনায় ক্ষুব্ধ জনতা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোষ্ঠী ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ারও ঘটনা রয়েছে। যদিও কাউন্সিলর পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই তাদের উপরে হামলা চালানো হয়েছে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়দের একাংশের দাবি, সরকারি পরিষেবা ও রাজনৈতিক প্রভাব খাটানো নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এদিন বিস্ফোরিত হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ বিরুদ্ধে এখনো কোনো সরকারি রিপোর্ট প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার গ্রেপ্তারের পর থেকে শহরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যেই দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা রাজনৈতিক বিতর্কের নতুন মোড় দিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং সংরক্ষণের কারণ খতিয়ে দেখছে প্রশাসন। বর্তমানে এলাকায় কড়া পুলিশি নজরদারি জারি রয়েছে। আমি খুব সংক্ষেপে চেষ্টা করছি, অনেক কিছু আমার মস্তিষ্ক থেকে হয়তো হারিয়ে যাচ্ছে, কি খুব আবেগমথিত হয়ে গেছি আমি। মানে কি বলবো, কোথা থেকে শুরু করব? এটি আমাদের আদি বসত বাড়ি। আমাদের জয়েন্ট ফ্যামিলির একটা প্রপার্টি। তো আমার আরো শরিক আছে। সংক্ষেপে 2012 সালে আমার মা, সবাই চেনেন, অসুস্থ হন। আমি কার্যসূত্রে শেষ হয়ে রানাঘাটে ছিলাম, মাকে নিয়ে যাই। এখানে তখন আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, আপনারা সবাই দেখেছেন, এরা থাকতো। আচানক আমার ভাইয়ের বউকে কেউ বা কারা, আমি তো সবকিছু মানে প্রমাণ তো আমার হাতে নেই, কেউ বা কারা পরিচিত করে সে আমার বাবার কাছে, আমার কাছে একটা হিউজ অ্যামাউন্ট টাকা ডিমান্ড করে। হিউজ অ্যামাউন্ট, যতদূর মনে করতে হয়েছে প্রায় 20 লক্ষ টাকা ডিমান্ড করে। কেন ডিমান্ড করছে স্পষ্ট নয়। সংক্ষেপে বলি, তারপরে আমাকে বলা হয়, আমার বাবাকে বলা হয়, না দিলে, টাকা না দিলে ওই বৌমাকে দিয়ে মামলা করিয়ে আমাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। আমাদের পক্ষে টাকা দেওয়া তো সম্ভব ছিল না। কেন দেবো বলুন? হঠাৎ করে টাকা দেবি করলে টাকা দিয়ে দেবো, সহজ হয়, তাহলে কষ্টে দিতে পয়সা। অস্বীকার করার ফল আমাদের নামে মিথ্যা মামলা। তারপর বিভিন্ন স্তরে থ্রেট। এই একটা চ্যাপ্টার, বাবার উপর অত্যাচার। বাবা কোনোভাবে সবকিছু 80-র উপরে বাবার বয়স, অনেকে বাবাকে দেখেছেন। রানাঘাটে বাবা আমার কাছে যান, মা তখনও নার্সিং হোমে ভর্তি আছে। একটা চ্যাপ্টার গেল। সব বলতে গেলে অনেক সময় লাগে। বাড়িতে আসা যাওয়া একটা ভয়ের ব্যাপারে দাঁড়িয়ে গেল। 2016 সাল
হঠাৎ করে কোনো অনুমতি নেই, কিছু নেই, আমার বাপ জ্যাঠা বেঁচে, কারোর পারমিশন নেই, দমদম করে একটা ডিজিটাল পার্টি অফিস ওপেন হয়ে গেল। আপনাদেরকে কেউ কনসার্ন নেয়নি পার্টি অফিস করার জন্য? বলতে দেন, আমি খেয়ে হারিয়েছিলাম। কোনো ইনফরমেশন নেই, কোনো কনসেন্ট নেই, একটা পার্টি অফিস হলো। কেউ বা কারা, আমি মনে করতে পারছি না, তখন এসব অ্যান্ড্রয়েড ফোন টোন ছিল না, আমার কি ছিল মনে নেই। যাই হোক, খবর পেয়ে আসি, সামনে মিস্ত্রিদের কাজ হচ্ছে। চুপচাপ আমি একা এসে দেখলাম অনেক লোক, ফিসফাস, অনেক থ্রেট। আমি চলে গেলাম। 16 সাল থেকে গম করে পার্টি অফিস চলছে। 19 সালে বাবা দেহ রাখলেন। নিজের বাড়ি থাকতেও প্রবাসে দেহ রাখলেন। 22 সালে বাবা দেহ রাখার আগে অনেকবার বাড়িতে আসার চেষ্টা করেছেন, উনি আসতে পারেননি বাড়িতে, উনি আসতে পারেননি। ও ট্রেড বাড়ি পর্যন্ত আমি নবদ্বীপে আসতে পারিনি। কি ট্রেড বাড়ি নিয়ে রাজনীতি হবে? অসহায়ের মতো কাঁদতে কাঁদতে আমি শেষ করতে পেরেছি। 22 সালে মা মারা যান। দু হাত জোর করে বলছে, বাবা এটা আমার 50 বছরের উপরে আমার শ্বশুর বাড়ি, তুই আমার একটা ডাক্তার, তোর কোনো ক্ষমতা নেই, তুই সরকারি চাকরি করিস, তোর কোনো ক্ষমতা নেই, তুই আমাকে একবার আমার বাড়িতে নিয়ে চল। কি করবে? আমার মাথা মাঝিয়ে মেরে নেবে, আমি তো মরে যাচ্ছি। মাকে আসতে পারিনি, মার দাওয়া কার্য এখানে করতে পারিনি। কি বলবো? কোর্ট কাছারি থানা পুলিশ সব জায়গায় যেতে ভয়। আমি একা মানুষ, আমাদের এত সময় নেই, হসপিটালের কাজে ব্যস্ত থাকতে হয়। মায়ের বাৎসরিক কাজ আসছে, আমি ভদ্রভাবে টেলিফোনে অনুরোধ করেছি যে দেখো, দেহ সৎকার করতে পারিনি, মায়ের শেষ কাজ, আমাদের সমস্ত আত্মীয় স্বজন সব নবদ্বীপে ছোটবেলা থেকে আমরা, আমি বহুতলা স্কুলের ছাত্র, আমি হলিচাল স্কুলের ছাত্র, আমার মায়ের শ্বশুর বাড়িতে পারলৌকিক কাজ, বাৎসরিক কাজ, একটা নাম সংকীর্তন, গীতা পাঠ, একটা মানে অখণ্ড ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন, মহানামন্ত্র, একটুখানি তালাটা খুলে দাও, আমি কাজটা মায়ের কাজটা শান্তিতে করি। হয়নি, হয়নি, মায়ের বাৎসরিক কাজ করতে পারিনি। তারপর আমি 2023 সালে মায়ের বাৎসরিক কাজ হওয়ার পরে সাহস করে এসেছি। রাসের সময় অনেক চেনা মুখ অচেনা হয়ে গেছে এতগুলো বছরে। কৃষ্ণকালী এখানে প্রভাব করে প্রার্থনা জানিয়েছি, ভগবান বিচার করো, বিচার করো, আমি কি করেছি, কি অন্যায় করেছি আমি জানি না। এরপরে আমি যে রাসের দিন থাকবো সেটা আমার নেই। কোথায় থাকবো, কোথায় থাকবো? রাসের দিন কোথায় থাকবো? আমার ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই। 2024 সালে আবারও চেষ্টা করছি যে রাস হচ্ছে নবদ্বীপের একটা মিলনের উৎসব, একটা মিলনের উৎসব হচ্ছে রাস। যা যা হয়েছে না হয়েছে সবকিছু ভুলে গিয়ে সবাই সবার সঙ্গে একসঙ্গে মিলিত হই। 2024 সালে আমি থাকতে পারিনি। 2025 সালে আমি অভিমানে রাসে আসিনি। আমার এত অভিমান হয়েছে, আমি রাসে আজকে মা নেই, বাবা নেই, ভাই বোন এখানে আসে না, আমি কেন রাসে যাবো? কার কাছে কোথায় থাকবো? এত বড় বাড়ি থাকতে আমি অনাথ। আমি 25 সালে রাসে আসতে পারিনি, আসিনি। আমি 25 সালে বিভিন্ন ভাবে যোগাযোগ করেছি যে তালাটা খুলে দাও, আমি বাড়িতে রিপেয়ার করব। গতবার প্রচুর বর্ষা হয়েছে, মাঝে মধ্যে আসি, বাইরে দেখছি অসত গাছ গজিয়ে গেছে। আমি অসত গাছের টেনে তুলে বাড়িটা ক্ষতি করছে। প্রতি মুহূর্তে ভয় যে অসত গাছ তুলতে গেলে আমাকে কেউ ইনজয় করতে পারে। আমি কিছু করতে পারিনি, কোনো বাড়ি মেনটেন্যান্স নেই। ওনাকে ভদ্রভাবে বলেছি যে বাড়িটা ভেঙে পড়ে গেলে তো মানুষ ইনজয় হতে পারে, দায়িত্ব তো আমার আছে। আমি একজন ডাক্তার, আমি সমাজসেবী,
আমি মানুষের জীবন বাঁচানোর দায়িত্বে আছি। আমার বাড়ি ভেঙে যদি এই পাড়া বাগানে পাড়ায় গলির দুটো মানুষের মাথা ফাটে, দায়িত্ব তো আমার আছে, আমাকে বাড়িটা মেরামত করতে দাও। অনুমতি পাইনি। ওনার একটাই কথা, আলোচনা হবে, আলোচনা হবে, আলোচনা হবে। প্রথমত ফোন করলে ধরে না, ফোনে ধরে পাওয়া যায় না। এখানে যেদিন আসি, আমি এসেছি, অনেক চেষ্টা করেছি পার্টি অফিসে দেখার করে খোঁজ করার চেষ্টা করেছি, ফোন করেছি। আমি এখন বাইরে আছি, এখন ব্যস্ত আছি, মিটিংয়ে আছি, বিভিন্ন উত্তর। এখন সবকিছু তো আমার যা রিয়েল অভিজ্ঞতা হয়েছে, রিসেন্ট আমি 25 সালের পুজোর আগে পিছের কথা বলছেন, এক্সাক্ট ডেট মনে নেই। আমার এই বাড়ির যে বেঞ্চে একটু আগে আমি বসেছিলাম, এখানে উনি বসে বলছেন যে সবই তো আপনাদের বাড়ি ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি কিছু করতে পারবো না, আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলুন। তাই শুনলাম, চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম, যতটুকু বলার, সামান্য মানুষ আমি বেশি কিছু বলতে পারিনি। তারপর আবার ওনার সাথে যোগাযোগ করলাম। এবার দেখছি উনি বলেন চেয়ারম্যান সাহেবের কথা, চেয়ারম্যান সাহেব বলেন ওনার কথা। এই করতে করতে আমি লাস্ট ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেক কাগজ অনুরোধ, অ্যাটলিস্ট আমার বাড়িটা মেনটেন তো করতে দেবেন। আমাকে কেউ কোনো সুযোগ দেয়নি। তখন আমারও ব্যস্ততা, আমি কতবার আসবো, কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে আসা যায় না। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যে আমাকে সুযোগ দিও, আমাকে বাড়িতে ঢোকার সুযোগ দিও। আজকে আপনারা হচ্ছেন আমার ভগবান, আপনারা মানুষ, আপনারা আমার ভগবান। আপনাদের সাহায্যে আমি আজকে বাড়িতে বসে কথা বলতে পারছি, কেউ আমার গলা দিতে পারছে না। আপনাদের সাহায্যে, আপনারা আমার মানুষ, আপনারা আমার ভগবান, আপনারা মানুষ, নরনারায়ণ আপনারা। আপনাদের সাহায্যে আমি আজকে নিজের বাড়িতে, নিজের জন্ম পর থেকে যেখান থেকে মানুষ হয়েছি, সেখানে বসে আপনাদের আশীর্বাদে আমি কথা বলতে পারছি, কেউ আমার মুখ বন্ধ করছে না। এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আপনাদের অনেক অনেক বলেন, আপনারা খুব খুব ভালো থাকবেন। আমি ডাক্তার সুদীপ্ত সরকার। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক, উত্তর 24 পরগনা।